আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। তুমি বাসায় আসবে আগে তো বলনি আপু। হঠাৎ করেই চলে আসলাম, তাই আর জানাইনি। এসো এসো, ভিতরে এসো। মা, মা, দেখো কে এসেছে। আপু এসেছে মা। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। তুমি বাসায় আসবে আমাকে তো জানালে না মা, তাহলে তোমার বাবাকে স্টেশনে পাঠিয়ে দিতাম। মা, আজকে সকালে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, তাই হঠাৎ করেই বাড়িতে আসার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে মা, ভালো করেছো। এবার যাও, হাত মুখ পরিষ্কার করে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। জি মা। মা, বাবা কোথায়? দেখো, ওনার রুমেই আছেন। জি মা। মা, আমি অনেক খুশি হয়েছি তুমি পর্দার ব্যাপারে সচেতন হয়েছো। জি বাবা, আমি এখন পর্দা মেনে চলি আলহামদুলিল্লাহ। আর আমার হোস্টেলের বন্ধুদেরকেও বুঝিয়েছি পর্দা করার গুরুত্ব নিয়ে। এখন ওরাও পর্দা করে বাবা। আলহামদুলিল্লাহ, ব্যাপারটা খুব ভালো হয়েছে। তো মা, তোমার কয়দিন বন্ধ ইউনিভার্সিটি? 15 দিনের বন্ধ। আমাদের সেমিস্টার ফাইনাল হয়েছে, তাই সেমিস্টার ব্রেক চলছে বাবা। ও আচ্ছা। এই যে, তোমাদের খাবার চলে এসেছে। এটা কেমন খাবার রান্না করেছো মা? একেবারে জঘন্য হয়েছে। এত লবণ কেউ দেয় নাকি? বাজে খাবার হয়েছে পুরা। কেন মা, ভালো হয়নি রান্না? একদম না, একেবারে বিচ্ছিরি খাবার হয়েছে। এসব কি রান্না করেছো মা? কতদিন পর বাসায় আসলাম, আর এসে এরকম বাজে খাবার খেতে হবে? আমি দুঃখিত মা, আজ হয়তো রান্নাটা একটু খারাপ হয়েছে। মা ফাতিমা, এভাবে বলতে নেই মা। খাবার রান্নায় এক একদিন এক রকম একটু হতে পারে, তাই বলে আমাদের এত রাগ করা উচিত নয়। যে রান্না করে সে কখনোই ইচ্ছা করে খারাপ রান্না করে না, সে ভালোভাবেই রান্না করতে চায়। হয়তো কোনো একটা সমস্যার জন্যই খারাপ রান্না হয়। কতদিন পর বাসায় আসলাম বাবা। হোস্টেলের খাবার খেতে খেতে একটু বাড়ির ভালো খাবার খেতে ইচ্ছা হচ্ছিল, আর বাড়িতে এরকম খাবার আজকেই, এর জন্যই রাগ হচ্ছে অনেক। মা, খাবারের নিন্দা করা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয় মা। আমাদের নবী জীবনে কখনো একবারের জন্য কোনো খাবার নিন্দা করেননি। কোনো খাবার খেতে ইচ্ছা না হলে তিনি সেটা গোপনে সরিয়ে রাখতেন, তবুও সামনে কিছু বলতেন না। আমাদের নবীর আদর্শ মেনে চলা উচিত মা। আমি দুঃখিত বাবা, এটা জানতাম না। মা, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, আমি তোমার জন্য নতুন আরেকটা কিছু রান্না করে আনছি, একটু অপেক্ষা করো মা। ঠিক আছে মা। কি করো ভাই? এই তো আপু, একটু পড়ছিলাম। কিছু বলবে? চলো ছাদে যাই। কতদিন ছাদে যাই না, যাবে? কিন্তু আপু, এ সময় ছাদে গেলে তো মা মন খারাপ করবেন। মা জানতেই পারবেন না, লুকিয়ে যাব। যাবে নাকি? চলো যাই। ঠিক আছে আপু, চলো যাই। ভাই, আম গাছটা কাদের? চলো না আম পাড়ি। কি সুন্দর আম হয়েছে দেখো। ওটা তো পাশের বাসার চাচার গাছ, উনি দেখলে কিন্তু বকা দিবেন আপু। উনি কাউকে আম পাড়তে দেন না। উনি তো দেখতেই পাবেন না, আমরা লুকিয়ে পারবো। আমাদের ছাদের এখানে ডাল এসেছে, পারলে কি এমন ক্ষতি হবে? ঠিক আছে আপু, চলো পারি তাহলে। আচ্ছা। ভাই দেখো তো কে এলো, দরজাটা খোলো। নিশ্চয়ই বাবা এসেছেন। বাবা বাজার করতে গিয়েছিলেন। আমি দরজা খুলছি আপু। আসসালামু আলাইকুম বাবা। এসো বাবা, ভিতরে এসো। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আম খাবে? দারুণ মজার আম। তাই? আম কোথায় পেলে মা? আমাদের তো আম গাছ নেই, বাজার থেকেও তো আম কিনিনি। বাসার ছাদ থেকে পেড়েছি। আমি আর আবু বক্কর ছাদে গিয়েছিলাম মাত্রই। কিন্তু ছাদে তো আমাদের কোনো গাছ নেই মা। আমাদের গাছ না তো বাবা, পাশের বাসার চাচাদের গাছের থেকে পেড়েছি। চাচার অনুমতি নিয়ে আম পেড়েছিলে মা? না বাবা, আবার অনুমতি কেন নিব? আমাদের ছাদে ডাল এসেছে, তাই সেখান থেকে পেড়েছি। এটার জন্য আবার অনুমতি নিতে হবে কেন বাবা? এটা কেমন কথা হলো? এটা তো ঠিক নয় মা। কারো অনুমতি ছাড়া তার অসাক্ষাতে কোনো কিছু নেওয়া তো চুরির সমতুল্য। তোমরা চুরি করেছো। চুরি করা ভীষণ পাপ। তোমরা দুজনেই পাপ করেছো। কারো গাছের ফল পাড়াও কি চুরির সমান হয় বাবা?
আমরা তো সামান্য ফলই পেরেছি। হ্যাঁ মা, হয়। তবে এখানে কিছু ব্যাপার আছে। কি ব্যাপার বাবা? যদি কোনো দরিদ্র ক্ষুধার্ত মানুষ কোনো ফল বাগানের পাশ দিয়ে যায় আর ক্ষুধার জন্য ফল পেড়ে খায়, সেক্ষেত্রে ক্ষমাযোগ্য মা। তবে ফল পেড়ে পুটলিতে করে নিয়ে যাওয়া অপরাধ, এটা পাপ মা। আর এই পুটলিতে নিয়ে যাওয়ার পরিমাণ যদি অনেক বেশি হয়, তাহলে হাত কেটে দেওয়ার মতো অপরাধ হয়। তাহলে এখন আমাদের কি করা উচিত বাবা? আমরা তো ফল পেড়েই ফেলেছি, আবার দুটো খেয়েও ফেলেছি। এখন কি করব? তোমরা যে ফল পেরেছ ওগুলো ফিরিয়ে দিয়ে আসো, যাও, এখনই যাও মা। সাথে এই ফলের সমান মূল্যের টাকা দিবে ওনাকে। আর গাছওয়ালা চাচার কাছেও ক্ষমা চেয়ে নেবে কিন্তু। আচ্ছা বাবা, আমরা এখনই যাচ্ছি। চলো ভাই, আমরা এখনই যাই, ওনার কাছে এখনই ক্ষমা চাইতে হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি বাসায় এসেছো কবে? আজকে সকালেই এসেছি চাচা। এসো, ভিতরে এসো মা। চাচা, আমরা এসেছি ক্ষমা চাইতে। আমরা আপনার কাছে একটা অপরাধ করে ফেলেছি। কেন মা, কি অপরাধ করেছো? আপনাদের যে আম গাছ আছে, আমাদের ছাদের ওখানে ডাল এসেছে। আমি আর আবু বক্কর আপনাকে না বলে আপনার ওই গাছ থেকে আম পেড়েছি। তারপর দুজনে দুটো খেয়েও ফেলেছি। বাকিগুলো ফেরত দিতে এসেছি চাচা, সাথে জরিমানার টাকা দিতে এসেছি। আমাদের ক্ষমা করে দেবেন চাচা। তোমরা সামান্য ফল পেরে সেটার জন্য আবার ক্ষমা চাইতে এসেছো? আমি তো দেখিনি তোমরাই আমাদের আম পেরেছো। তোমরা না বললে তো কখনোই বুঝতে পারতাম না মা ওগুলো তোমরা পেরেছো। শুধু শুধু আমাকে না জানালেও তো হতো। আপনি হয়তো জানেন না চাচা, কিন্তু মহান আল্লাহ তো সব দেখতে পান। তিনি আমাদের পাপ দিতেন। তাছাড়া আমরা যদি বান্দার হক নষ্ট করি, তাহলে সেই বান্দা ক্ষমা না করলে কখনোই ক্ষমা পাওয়া যায় না চাচা। আমরা তো আপনার হক নষ্ট করেছি, তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। চাচা, ওই পেঁপেটা তো আমাদের গাছের পেঁপে মনে হচ্ছে। গতকাল কে যেন আমাদের গাছের পেঁপে না বলে নিয়ে গেছে। এটা তো একেবারে আমাদের গাছের পেঁপের মতনই লাগছে। চাচা, আপনি কি আমাদের গাছের পেঁপে আমাদের না বলে নিয়ে এসেছেন? আমি লজ্জিত বাবা। হ্যাঁ, এটা তোমাদের গাছের পেঁপে। আমি না বলে গতকাল সন্ধ্যায় তুলে এনেছি। তোমরা এত ছোট মানুষ হয়েও তোমাদের ভুল বুঝতে পেরেছো, অথচ আমি নিজেই গতকাল তোমাদের গাছের পেঁপে না বলে পেরেছি। আমিও তো অপরাধী মা। এটা ঠিক হয়নি চাচা। কাউকে না বলে তার গাছের ফল তোলা চুরির মতনই অপরাধ হয়। হ্যাঁ মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমিও তোমাদের ক্ষমা করে দিচ্ছি। আর এরপর কখনো এই ধরনের কাজ করব না মা। অনেক ধন্যবাদ চাচা, আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য। তোমাদেরও ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমিও আর কখনো অন্যের কাছের ফল চুরি করব না ইনশাআল্লাহ।